হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র আমাদের পরিবেশ বিষয়ে পড়াশোনা, ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্স বা আমাদের পরিবেশ বিষয়ের পড়াশোনা ক্লাস 3। তো যারা আমার সঙ্গে আছো চলে এসো, আমরা এখনই লাইভ ক্লাস শুরু করছি। যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার বেসে পেজ টু পেজ প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়া করবো, তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমাকে উত্তর দেবে, আমাকে প্রশ্ন করবে, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে ক্লাস করবে, তারা দেখো ভিডিও ডেসক্রিপশনে প্রথম দিকে দেখো মোর আছে, ওখানে দেখো লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, ওইখানে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আমাদের আজকে পেজ টু পেজ পড়াশোনা। এখানে আমরা দেখে নেব বাড়ির গায়ে ঝড়ঝাপটা। এখন আমাদের অনেক রকমের ঝড় চলছে, রিমেল চলছে, অনেক রকমের সমস্যার মধ্যে আছি আমরা। জল ঢুকে যাচ্ছে, কোথাও আবার প্রচণ্ড ঝড় হয়ে গিয়ে বাড়িঘর উড়ে গেছে, মানুষ নিতান্ত খুব কষ্টে আছে। এই পরিস্থিতিতে আমরা জেনে নেব যে কি করলে ভালো আর কি করলে খারাপ। শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের আর বইটা ঘেটে অত পড়ার দরকার নেই। তো শুধু আমিই নয়, তোমাদের মতো অনেকেই আমার সঙ্গে জয়েন করে আছে, তাদেরকে নিয়ে আমি ক্লাসটা স্টার্ট করব। প্রথমে দেখে নেবো কারা কারা আমার সঙ্গে আছে। আমার সঙ্গে কে কে আছে দেখে নেবো। আমার সঙ্গে শিফা আছে, অহর্ষি আছে, সপ্তর্ষি আছে, অনিক আছে, বর্ষা আছে, ঋতব্রত আছে। তো আজকে ওয়েদারের অবস্থা খুব খারাপ, জানি সবাই আমার সঙ্গে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারছো না, কারণ নেটওয়ার্ক একদম বসে গেছে। আমারও অনেক সময় কানেক্টিভিটিও মানে গন্ডগোল হতে পারে, সুতরাং তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। প্রথমে আমি শিফাকে ডেকে নেবো। শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা শিফা, ঝড় বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের ওখানে? স্যার এখানে অনেকক্ষণ ঝড় বৃষ্টি হচ্ছে, 24 ঘন্টা হয়ে গিয়েছে। এখানেও সারাদিন ঝড় বৃষ্টি, বিকালে এখনো তো ঝড় হচ্ছে। তোমাদের ওখানে হয় না? না, এখন ঝড় হয় না? না এখন ঝড় হয় না, সে দুপুরে হয়েছিল। এখন আবার দেখো বৃষ্টি হবে, আমার দিকে তো হচ্ছে। আচ্ছা, তোমাদের ওখানে কারো কিছু ক্ষতিও হয়েছে, ঘর বাড়ি উড়ে গেছে এরকম? না। আচ্ছা, প্রচুর বৃষ্টি হয়েছে, গাছপালা ডাল ভেঙে গেছে। তো আমরা আজকে জানবো বাড়ির গায়ে ঝড় ঝাপটা। তো আমাদের বাড়ি যদি নরম হয় আর যদি ঝড়ে এসে ঠেলাঠেলি করে, তাহলে বাড়িটা টিকবে না। কাগজের যদি বাড়ি তৈরি করি তাহলে থাকবে না, উড়ে যাবে। উড়ে যাবে। টিনের বাড়ি করলাম, নিচে কিছু বাঁধাবাঁধি করলাম না, বেশি করে পুঁতলাম না বাঁশগুলো, তাহলে থাকবে না। আর উড়ে গেলে মহাবিপদ, সেটা গিয়ে আবার কার ঘাড়ে পড়বে, সে আবার প্রাণ হারাবে, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা, নদীর পাড়ে যদি আমরা বাড়ি করি, তাহলে নদীর পাড়ে অনেক সমস্যা দেখা যায়। যেমন ধরো এই বর্ষা বৃষ্টির সময় নদীর জলটা উঠে চলে আসে না? হ্যাঁ। তখন কি হয়? তখন বন্যা হয়ে যায়। ঘরে, হ্যাঁ তখন ঘর মর সব ভেঙে যায়, ডুবে যায়, ঘর ভেঙে যায়, আরো অনেক ক্ষতি হয়ে যায়। তা আমাদের কিন্তু নদীর ওই পাড়ে বাস করতে হবে, কিন্তু নদীর ধারে, খুব বেশি ধারে গিয়ে নদীর ধারে যাওয়া যাবে না। দুটো মুশকিল হতে পারে, বন্যা হতে পারে, আবার ভাঙন হতে পারে। ভাঙন ব্যাপারটা কি বলতো, নদীর ধারটা ভেঙে ভেঙে পড়ছে, নদীর ভাঙছে, সেই পারে বাড়ি করা যাবে না। ভূমিকম্প হলে কি হয় বলতো, নদীর ধারটা বসে যায়, তখনও সমস্যা হয়। তারপরে এইটুকুটা পড়ো। স্যার পেজ নম্বর 86 দাঁড়ান স্যার। হ্যাঁ পেয়েছি। বাড়ি বসে যায়, কয়লা তুলে কয়লার খাদ বালি দিয়ে ভালো করে বুয়ে দিতে হয়। না, ইট সিমেন্টের বাড়ি নষ্ট হয়ে যায়, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি করলে কিছুটা সুবিধা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভূমিকম্প প্রবণ এলাকায়, যেখানে ভূমিকম্প হয় সেখানে কেমন বাড়ি করা উচিত? সেখানে কাঠের বাড়ি করা উচিত। কাঠের বাড়ি করা উচিত। কাঠের করা উচিত। তাহলে কাঠের ওপরে টিনের চালা দিতে হবে। চালটি টিনের হলে ভালো, সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি করে নেওয়া যায়। যদি ভেঙে যায় আবার নতুন করে বাড়ি করা যায়।
যেখানে নিচ থেকে কয়লা তোলা হয় সেখানেও ধস নামে। তোমাদের ওদিকে কয়লা তোলা হয় বলো? হ্যাঁ ওখানে কিন্তু গ্রামকে গ্রাম একদম পাড়াকে পাড়া বসে যায়। মানে ধরো কি হয়েছে ঘটনাটা শোনো, এইরকম ভাবে কয়লা ভরা ছিল মাটির তলায়, হ্যাঁ, অনেক কয়লা মাটির তলায় ধরো আটকা ছিল। এর ওপরে মাটি ছিল, আমরা যেমন বাস করি, মানুষ বাস করতো এর ওপরে, ঠিক আছে, এর ওপরে মানুষ বাস করতো, এর ওপরে বাড়ি ঘর আছে, রাস্তা আছে, হসপিটাল আছে, নার্সিং হোম আছে, সব আছে এর ওপরে। এখানে মানুষের বসবাস। এবার কি করেছে কোম্পানি হোক আর চোরাচালানকারী হোক আর যারাই হোক, কি করেছে বলতো, পাশ থেকে অনেক দূরে গর্ত করেছে, করে এই গর্ত দিয়ে এই কয়লাগুলোকে তুলে নিয়ে ফাঁকা করে দিয়েছে, তো মধ্যের তলাটা পুরো ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে গিয়েছে। এর ফলে কি হলো, এখানে ফাঁকাতে যখন একটু আধটু ভূমিকম্প হচ্ছে তখন কি হয়, এই জায়গাগুলো হুড়মুড় হুড়মুড় করে বসে যায়। কি হয়, বসে যায় হুড়মুড় করে। হুড়মুড় করে বসে যায়। এটা ঝরিয়া তারপরে আসানসোলের দিকে এরকম দেখা যায়, তাই না বলো? হ্যাঁ তারপরে পড়ো। তারপরেরটা হচ্ছে কয়লা তুলে বাড়ি খাদ বালি দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হয়। তাহলে এই যাতে না বসে যায় তার জন্য কি করতে হয়, এই কয়লা তোলার পর কয়লাই জায়গায় বালি ভরে দিয়ে জল দিয়ে ভালো করে প্যাকিং করে দিতে হয়। এই জায়গাটায় বালি ভরে দিতে হয়, তাহলে আর বসে না। কিন্তু এসব করছে চোরাই, চোরেরা চুরি করে কয়লা তুলে নিচ্ছে। ওই সব জায়গাও হালকা কাঠ দিয়ে বাড়ি করলেই ভালো হয়। তাহলে মানে কয়লা খনি এলাকায় কেমন বাড়ি করা দরকার? হ্যাঁ, কাঠ আর টিন দিয়ে। খনিজ এলাকায় কাঠ, কাঠের দেওয়াল আর টিনের ছাউনি, মানে কাঠের চারিদিকটা তক্তা দিয়ে এরকম ভাবে কাঠ দিয়ে বানিয়ে দিতে হবে, কাঠেরই সব, আর উপরটায় হবে টিন, তাই তো? হ্যাঁ। তারপরে দেখো, মরিয়ম ওর মেসমশাইয়ের কাছে এসব শুনেছে। উনি কয়লা খনিতে কাজ করেন। মরিয়মদের গ্রামে বন্যা হয়, মরিয়মদের গ্রামে বন্যা হয়, তাই আজকাল সবাই মেঝেটা খুব উঁচু করে। আচ্ছা, মেঝে উঁচু করলে কি লাভ? ধরো বন্যা হলে তো জল একটা লেভেল অব্দি উঠে যায়। এবার আমার ঘরের মেঝে যদি উঁচু থাকে, ধরো দেওয়ালটা, এই মেঝেটা অনেক উঁচু, তাহলে জলে ডুববে না, তাই না বলো? মেঝেটা উঁচু হলে কি হবে বলো তো, বাড়িটা জল ঢুকবে না, জলে ডুববে না। সেই জন্য কি বলে, বন্যা প্রবণ এলাকায় কেমন বাড়ি করা উচিত? উঁচু মেঝের। কি করা উচিত? মেঝেটা অনেক উঁচু হবে, রাস্তা থেকে অনেক উঁচু মেঝে করতে হবে। পাকা বাড়ি করলে একতলা করো, পাকা বাড়ি করলে ঘরই করছে না, তারপরে পিলারের উপর করছে, ছাদ ঢালাই করছে, দোতলায় থাকার ঘর করছে। কেমন দেখো, বুঝতে পারলে না? আমি বুঝিয়ে দিই ভালো করে, দেখো কেমন করছে জানো এখনকার দিনে। দাঁড়াও এক সেকেন্ড। এখনকার দিনে লম্বা লম্বা পিলার তুলে দিচ্ছে, দেওয়াল আর গাঁথছে না, ওপরে গিয়ে একদম ছাদ টাদ করে দিচ্ছে। এরকম বাড়ি দেখেছো তুমি শিফা? শিফা, বিল্ডিং এ দেখেছি। হ্যাঁ, এইরকম এখন বাড়ি করছে। দেখো এইরকম কয়েকটা পিলার তুলে দিচ্ছে, হ্যাঁ, এইরকম মেঝেটাকে ঢালাই করছে, করে কয়েকটা পিলার তুলে দিয়ে এর উপরে ছাদ দিয়ে দিচ্ছে, এর উপরে ছাদ দিয়ে, তারপরে আবার উঠে ছাদ। এরকম বাড়ি করলে কি হবে বলো তো? ভালো না খারাপ? ভালো। ডুববে না তো, বন্যাতে ডুববে না তো, বন্যাতে ডুববে না, কংক্রিট করা থাকছে, সেই জন্য এটা জলেও এটা মানে শক্ত হচ্ছে। রূপকের দাদু থাকেন সাগরের কাছে, সেখানে খুব জোরে ঝড় হয়। তাহলে এখন যে ঝড়টা হচ্ছে রিমেল, সেটা কোথায় সব থেকে বেশি হবে? সাগরের ধারে, গঙ্গাসাগর, তারপরে ধরো সুন্দরবন এলাকায়, তারপরে ধরো বাংলাদেশের একটা বিশাল ক্ষতি হয়ে গেল। তো এই দেখো পিলার তুলে বাড়ি দেখেছো, এইরকম বলছে। তাদের বাড়িও একতলা, ঝড়ে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয়ে যায়, ঝড়ে কিন্তু উঁচু বাড়ির বেশি ক্ষতি হয়। সব গল্প শুনে উনি বললেন, তবে দরকার হলে খুব শক্তপোক্ত ভাবে
উঁচু বাড়িও করা যায়, যদি দরকার হয় তাহলে আমরা খুব শক্ত করে, ভেতটা অনেক শক্ত করে উঁচু বাড়ি করবো। দেখেছো এই বাড়িটা কত শক্ত? হ্যাঁ স্যার দেখেছিলাম। এবার দেখো তো, দুর্যোগ প্রবণ অঞ্চলে বাড়ি করায় ক্ষতি বিষয়ে আলোচনা করো। মানে যদি তোমরা যে জায়গাটায় ঝড় হবে, ভূমিকম্প হবে, সেই জায়গায় বাড়ি করলে কি কি ক্ষতি হতে পারে? এখানে হবে পাহাড়ি জায়গা, পাহাড়ি জায়গা হবে এখানে। পাহাড়ি জায়গায় কি হয়? ধস নেমে যায়। পাহাড়ি জায়গায় কি হয়? ধস নেমে যায়। ধস মানে ধরো এইটা একটা পাহাড়, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাকে কেটে দিয়েছে মানুষ, কাটছে এই জায়গাটা, কেটে এখানে বাড়ি বানিয়েছে। কেটে কি বানিয়েছে? বাড়ি। এইখানে ধরো একটা বাড়ি বানিয়েছে এরকম। হ্যাঁ স্যার। এবার এই উঁচু পাহাড়ে ধরো কোনো জায়গায় এই জায়গাটা ধস নামলো, ধস নেমে কি হবে? এই মাটিটা এসে এর ওপর দিয়ে চলে যাবে, হ্যাঁ বাড়িটা পুরো বুড়ো হয়ে যায়। তো ধস নেমে যায়। কি নেমে যায়? ধস নেমে যায়। ধস নামলে কি ক্ষতি হবে? বাড়িটা পুরো নিঃশেষ হয়ে যাবে, ভেঙে যাবে। হ্যাঁ তারপরে কি কি ক্ষতি হতে পারে? বাড়ির কিচ্ছু নিশানাও থাকবে না, পুরো বাড়ি ভেঙে যেতে পারে, তাই না? হ্যাঁ ভেঙে যায়। কি কি সাবধানতা? কাঠের বাড়ি করতে হবে। কাঠের বাড়ি করতে হবে। আর কি করতে হবে? যেখানে ধস হয় সেখানে করতে হবে না, একটু দূরে পারে করতে হবে, তাই না? হ্যাঁ কি বলো? কাঠের বাড়ি করতে হবে। আর যেখানে অনেক দূর, যেখানে মানে কি হয়, ধস নামার সম্ভাবনা কম, হ্যাঁ ধস যেখানে কম হয়, ধস যেখানে কম হয় করতে হবে। আচ্ছা, পাহাড়ি অঞ্চলে সেখানে ভূমিকম্প যেখানে হয় সেখানে কি হবে? ভূমিকম্প বা কয়লা খনি এলাকায় কি করতে হবে? কাঠের বাড়ি করতে হবে। হ্যাঁ, কি কি কাঠের বাড়ি। কি কি দুর্যোগ হয়? ভূমিকম্প এলাকায় বসে যায় বাড়ি, বসে গিয়ে হ্যাঁ। ভেঙে যায়, পুরো বাড়িটা হুড়মুড় করে ভেঙে গুঁড়ো হয়ে গেল। তো এক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে? হ্যাঁ মানুষ মারা কি যেতে কি পারে, ক্ষতি? মানুষ মারা বাড়ি ভেঙে যেতে পারে। বাড়ি ভেঙে যেতে পারে। এবার কিভাবে সাবধানতা নেবে? কাঠের বাড়ি বানাবো। কিসের বাড়ি? কাঠের বাড়ি। এইসব জায়গায় কাঠের বাড়ি বানাবো। বুঝতে পারছো কথা? হ্যাঁ আর কিরকম জায়গা হয় বলো তো? আর কিরকম জায়গা? এখানে কয়লা কয়লা খনি কয়লা খনি বললাম। হ্যাঁ তারপরে সাগরের কাছে হ্যাঁ, অঞ্চলে হলে সাগরের কাছে যদি বাড়ি হয় তাহলে সেখানে ঝড় হয়, সেখানে এখানে কি কি ক্ষতি হতে পারে? ঝড়ে উড়ে যেতে পারে, ঘর উড়ে যেতে পারে, তারপরে বাড়ির চালা উড়ে যেতে, জলে ধাক্কা লাগতে পারে, জলে ঢেউ আসতে পারে। হ্যাঁ বাড়ির চাল উড়ে যেতে পারে, বাড়ি ভেঙে যেতে বাড়ি ভেঙে পড়তে পারে। ভেঙেও পড়তে পারে, ভেঙে গিয়ে মানুষ মারা যেতে পারে। এখন যেমন অনেক জায়গায় দেখাচ্ছে টিভিতে, বাংলাদেশে অনেক লোকজন মারা গেল না? হ্যাঁ তারপরে হচ্ছে ইটের তৈরি শক্ত পোক্ত একতলা বাড়ি করা যেতে পারে। তাহলে ইটের তৈরি শক্ত বাড়ি করতে হবে। এর প্রতিকার হচ্ছে শক্ত, যাই করো কংক্রিট বাড়ি করতে হবে, ঢালাই দিয়ে শক্ত বাড়ি করতে হবে। হ্যাঁ ইটের তৈরি শক্তপোক্ত একতলা বাড়ি করতে হবে। মানে উঁচু বাড়ি করলে হবে না, আবার তাহলে আবার ছাদকে নিয়ে বসে। হ্যাঁ আচ্ছা, নদীর পাড়ে বাড়ি করলে কি করতে হবে? নদীর পাড়ে বাড়ি করলে কাঠের বাড়ি করতে হবে। নদীর পাড়ে বাড়ি করলে পাড় ভেঙে যেতে পারে, বাড়ি সমেত পাড় ভেঙে নদীতে বন্যা আসতে পারে, নদীতে তলিয়ে যেতে পারে, ঘূর্ণিঝড়ে বাড়ির চাল উড়ে যেতে পারে। এর জন্য অনেকটা দূরে, নদী থেকে অনেকটা দূরে বাড়ি করা যেতে পারে, তবে শক্ত দোতলা বাড়ি করা উচিত। শক্ত দোতলা বাড়ি করতে হবে। দোতলা বাড়ি খোলা আকাশের নিচে। দেখো, আগে কিন্তু এরকম বাড়ি ঘর তৈরি করতে পারতো না মানুষ। কি করতে? তারপরে গাছের তলায়, একটা বড় গাছ আছে, এই তলায় মানুষ বসে থাকতো, এই তলায় মানুষগুলো বসে থাকতো, তলায় গুহায়
পাহাড়ের খাঁজে, পাহাড়ের ভাঁজের ভেতরে মানুষ বসবাস করত। ঝড়ে তারপরে ঘরে ঘর পড়ে যায়, বন্যায় ঘরে জল উঠে যাতে, তখন ঘর বাড়ি ছেড়ে যেতে হয়। ঠাকুমা দাদু হ্যাঁ 3বার এমন হয়ে যেতে হয়েছিল। শেষবার তা- যখন গেছেন তখন কেতকীর বাবা ছোট, সেবার ছোট হাই সেবার থাকতে হয়েছিল 20 দিন। 20 দিন শুনে অবাক। পরদিন স্কুলে কেতকী সবাইকে বললো এই কথা। দিদিমণি বললেন এ তো শুধু ঝড় বন্যার জন্য, অনেক কাল আগে তার মানুষ কি করতে হতো জানো? হামিদ বলল জানি দিদি, গুহায় থাকতো। এখন গুহায় থাকতো। ঘর বাড়ি ছিল না, তা গুহা কি জিনিস? এই ধরো একটা পাহাড়, এইখানে একটা গর্ত, এই গর্তটাকে বলা হয় গুহা। কি বলা হয়? গুহা। ইঁদুরের গর্তটা ছোট আর ওই পাহাড়ের গর্তটা একটু বড়। হ্যাঁ ঠিক বলেছো, তবে গুহাতেও শান্তি ছিল না। কিছুদিন পরে সেখানেও খাবার ফুরিয়ে যেত। খাবার ফুরিয়ে হ্যাঁ, গেলে তখন- অন্য জায়গায় চলে যেত, তখন অন্য জায়গায় চলে যেতে হতো। হ্যাঁ, এভাবে ঘুরে বেড়ানো জীবনকে বলা হতো যাযাবর জীবন। তাহলে যাযাবর কাদের বলা হয়? যারা ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে বা এক দেশ থেকে অন্য জায়গায় বসবাসের জন্য ঘুরে বেড়ায়, তাদেরকে বলা হয় যাযাবর। যাযাবর। অল্প কিছু জিনিসপত্র আর পোষা পশুদের নিয়ে বেরিয়ে পড়তো তারা। তাদের একটা পোটলা থাকতো মাথায়, আর কয়েকটা পশু, গরু ছাগল, তাদেরকে নিয়ে বেরিয়ে পড়তো। মাসের পর মাস হেঁটে ঘুরতো। কেন বলতো? গরুর খাবার, মানুষের খাবার তো কিনতে পাওয়া যায় দোকানে, গরুর খাবার কোথায় পাবে? তাই ঘুরে ঘুরে ফাঁকা মাঠে গরুগুলো রাখার ব্যবস্থা করতো। রাতে থাকতো কোথায়? খোলা আকাশের নিচে, আকাশের খোলা আকাশে গাছতলায় থাকতো, ছোট ছোট গুহা পেলে থাকতো, আবার তাঁবুতেও থাকতো। দেখবে স্টেশনের পাশে এরকম তাঁবু দেখা যায় অনেক সময়। হ্যাঁ স্টেশনের পাশে এরকম তাঁবু দেখা যায়, তাঁবুতেই তাদের সংসার চলছে, তাঁবুতেই তারা ঘুমায়, তাঁবুতেই তারা থাকে। এইগুলোকে বলা হয় যাযাবর। দেখেছে কোনোদিন স্টেশনের কাছে এরকম তাঁবু? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, ওরা হচ্ছে আদিবাসী। ওরা আমাদের দেশের সব থেকে পুরনো বাসিন্দা। ওরা অনেক আগে আমাদের মানে ওদেরই দেশ ভারতবর্ষ, আমরা তো এসছি বাইরে থেকে। হ্যাঁ এইরকম তাঁবুতে ওরা বাস করে। এই তাঁবুর ভেতরে তাঁবুতে এক সাইডে বাইরে রান্না করে, আবার এক সাইডে দিয়ে ওরা করে গরু ছাগলও পোষে এখানে। তারপরে এখানে হাঁড়ি টাড়ি সব এখানে ঝুলিয়ে রাখে। দেখতে ভালোই লাগে, ডিজাইনটা ভালো লাগে। তবে ওদের কত কষ্ট বলো তো, ঝড় বাদল হলে খুব কষ্ট। তাঁবু কি হ্যাঁ তাঁবু কি তাঁবু করতে হয়? কাপড় তো ছিল না। আরে কাপড় ছিল না, কিন্তু তখন কিভাবে পশুদের চামড়াকে জুড়ে দিয়ে করতো। একটা বড় মস্ত হাতির চামড়ার এরকম 4টে ঠ্যাং থাকবে, তো থাকবে না? হ্যাঁ এরকম 4টে ঠ্যাংকে এরকম ভাবে জুড়ে দিত, আর মধ্যে একটা বড় বাঁশ দিয়ে চেড়ে এটাকে উঁচু করে দিত, মধ্যেটাকে। এর তলায় তো থাকা যাবে না। হ্যাঁ এইরকম করতো, এরকম হাতি। বিভিন্ন পশু পাখিদের চামড়াকে জুড়ে তারা বসবাস করতো তার তলায়। পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো, হ্যাঁ বাচ্চাদের তাঁবু তাঁবুর ভিতর রাখতো, আর বড়রা বাইরে পালা করে পাহারা দিত, যাতে অন্য কেউ এসে ক্ষতি না করতে পারে। পালা করে মানে ধরো 5 জন বড় আছে, একবার এই দাঁড়াচ্ছে একবার ও দাঁড়াচ্ছে, তাঁবুর ভেতরে যেন কেউ আক্রমণ করতে না পারে। পাহাড়ের জন্য, যাতে অন্য দলের মানুষ এসে ছাগল ভেড়া নিয়ে যেতে না পারে, চুরি না করতে পারে। তাছাড়া বাঘ সিংহের ভয় আছে। কেন বন থেকে দূরে তাঁবু তৈরি করতো না? বন থেকে দূরে কেন তাঁবু তৈরি করতো না? আগেকার মানুষ বারবার থাকা জায়গা বদলাতো, বলো? এটা এটা হবে আবার ফরিয়ে যাওয়া নিরাপত্তার। এক জায়গায় থেকে থেকে খাবারটা শেষ হয়ে যেত, ওখানকার ধান, ওখানকার গাছপালার ফসল, খাবার শেষ হয়ে যেত। সেই কারণে ওরা কি করতো, ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। এটা একটা কারণ। আর কি? পশু পাখিদের খাবার শেষ হয়ে যেত। পশু পাখিদের খাবার শেষ হয়ে যেত। পশু পাখিদের খাবারও শেষ হয়ে যেত, সেই জন্য তারা যেত। তারপরে কি বলতো, আর কি? জল শেষ হয়ে যেত। হ্যাঁ, জল অনেক সময় ঘাটতি। খরার সময় যেমন ধরো জল পাওয়া যেত না। হ্যাঁ
জল পাওয়া যেত না, তাই কি করতে বলো তো, তারা জলের খোঁজে অন্য জায়গায় চলে যেত। জায়গা বদলাতে কি কি অসুবিধা হতো? জায়গা পাল্টাপাল্টি করো। নতুন করে বাড়ি সাহায্য- বানাতে হতো, নতুন করে বসবাসের জায়গা তৈরি করতে হতো, নতুন করে হ্যাঁ। বসবাসের জায়গা তৈরি করতে হতো। আর কি করতে হতো? আর কি করতে হতো? পশু পাখিদের জন্য জায়গা খুঁজতে হতো, হ্যাঁ তাদেরকেও তো জায়গা দিতে হবে, তাদেরকেও তো খাবার দেওয়ার জায়গা করতে হবে। আর ওখানে নতুন নতুন হিংস্র প্রাণী থাকতে পারতো, রাক্ষস থাকতে পারতো, হিংস্র প্রাণীর ভয় ছিল। মানে এই জায়গাটায় থাকতাম, ধরো এই জায়গাটায় থাকতাম, এখানে কি কোথায় আছে আমার জানা হয়ে গেছিল, এবার নতুন করে এই জায়গায় গেলাম, তাহলে আমি এখানে তো জানি না কোন প্রাণী কি আছে না আছে, তাই না? হ্যাঁ এই ভয়গুলো ছিল। ঠিক আছে শিফা, তুমি সঙ্গে থাকো, সাবধানে থাকো। স্যার। জ্বর, হ্যাঁ বলো। স্যার কিছু নয়। অহর্ষি বলো, অহর্ষি, অহর্ষি হ্যাঁ স্যার। এইটুকু পড়ো একটু। আগের দিনের কথাই বলো। পেজ নাম্বার, আগের পেজ নাম্বার হচ্ছে কত বলো তো? স্যার 87। 89। দাঁড়াও, 87 হয়েছে, 88 হয়েছে, হ্যাঁ স্যার 89 পৃষ্ঠার নিচেরটা। স্যার আমারটা তো ইংলিশে। ও ইংলিশে আছে, তুমি বাংলায় পড়তে হ্যাঁ, পারবে স্যার। না? স্যার পারবো। আচ্ছা ইংলিশে পড়বে তো, ইংরেজিতে পড়বে, দাঁড়াও একটু বাংলায় পড়ো একটু। ঠিক আছে স্যার। আগের দিনের কথাই অনিমার মাথায় ঘুরছিল। তাহলে আগের দিন কি কথা হলো না, মানুষ খাবার ফুরিয়ে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, তারপরে ধরো জল ফুরিয়ে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, পশু পাখিদের খাবার ফুরিয়ে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, হয় গাছের তলায়, না হলে তাঁবুতে, আর না হলে কোনো গুহাতে তারা আশ্রয় করতো। এরকমভাবে তারা কি বানাতো, তাঁবু বানাতো। তাঁবু কি দিয়ে বানাতো না, পশু পাখিদের চামড়া, পশুদের চামড়া দিয়ে, অথবা গাছের ছাল দিয়ে, অথবা পাহাড়ের গুহায় তারা বাস করতো। তো এই করতে করতে তারা যখন খাবার ফুরিয়ে যেত, সেই জায়গা থেকে আবার সব মাথায় করে নিয়ে সঙ্গে পশু পাখিদেরকে নিয়ে চলে যেত আর এক জায়গায়। এইভাবে যাতায়াত করে জীবনযাপনকে বলা হতো যাযাবর। কি বলা হতো? যাযাপথ। তারপরে দেখো তো এখানে কি আছে। স্যার দিদিমণি, তাঁবুকে কি ইংলিশে টেন্ট। টেন্ট বলে? টেন্ট বলে, হ্যাঁ TENT, টেন্ট। টেন্ট মানে তাঁবু। দিদিমণি ক্লাসে আসতেই সে বলল, বাঘ সিংহরা সুযোগ পেলেই মানুষদের খেয়ে নিতে, তাই তাই না? হ্যাঁ সেই ভয়ে এবার তখন তো পাঁচিল দেওয়া ঘেরা শক্ত কাঁচের ধরো তোমাদের বাড়িটা ত্রিপলের তৈরি, ওখানে তোমরা আছো, এবার পাশে যদি একটা বাঘ চলে আসে, তার কি ওই ত্রিপলটা ছিঁড়ে তোমাদের খেতে অসুবিধা হবে? তার তো অনেক শক্তি, না স্যার। ছিঁড়ে নিতে পারবে। তাই তখন কি করতো, আর স্যার বেশিরভাগ মানুষ ওইভাবে প্রাণ হারাতো। বেশিরভাগ মানুষ কি হতো, ওই বাঘের সিংহের পেটে যেত। আগেকার দিনে দেখবে খুব গল্প শোনা যায় যে অনেক মানুষ কিন্তু বাঘ সিংহের পেটে গেছে। তারপরে পড়ো। সেই ভয় তো ছিলই। ছিল তাছাড়া এইসব বা গুহা বলতো বা বাঘ সিংহদেরই জায়গা, বন জঙ্গল কি বাঘ সিংহদের মানে বনে থাকার বনে জায়গা। তো বাঘই বাস করে, তাই না বলো? হ্যাঁ স্যার। সেই জন্য মানুষ তো ওখানে অতিথি, সেই জন্য তারা কি করতো, বাঘ সিংহদের মজাই হতো। রফিক বলল বাঘ সিংহরাও ঘর বাড়ি চায়। ঘর বাড়ি চায়। বৈশাখী বলল সবাই চায়। মৌমাছিরা থাকার জন্য চাক তৈরি করে চাক তৈরি করে। তাহলে কি হলো, বৈশাখী বলল সবাই চায়, মৌমাছিরা থাকার জন্য চাক তৈরি করে। মৌচাক দেখেছো, বিহাইভ দেখেছো? স্যার না। মৌচাক দেখবে গাছে থাকে, হ্যাঁ গাছে বা কার্নিশে থাকে। তোমাদের স্যার, ঝড় এবার হচ্ছে, একটু- ঝড় হচ্ছে অহর্ষি? হ্যাঁ আমাদের এখানে ঝড় হচ্ছে। স্যার সারা রাত বৃষ্টি পড়ছে আজকে এখানে। তো আমাদের এখনো তো ঝড় হচ্ছে। তোমাদের এখন ঝড় হয় না?
স্যার কমে গেছে। কমে গেছে, আবার হচ্ছে, আমাদের এখানে আবার উঠলো, আবার এলো। স্যার এবার একটু ইংলিশে পড়বো। পড়ো, পেজ স্যার নাম্বার বলো, ইংলিশ বইয়ের পেজটা বলো। স্যার 89। ইয়েস বলো। স্যার 89 না, 151। 151 ওল্ড বই, তোমারটার বলো, তোমার না। বইয়ের পেজটা বলো। 89ই চলছে স্যার। ঠিক আছে, 89। দ্যাট ফিয়ার ওয়াজ ভেরি মাচ, নাকি? না স্যার, এখানে লেখা আছে বৈশাখী সেড এভরিবডি ওয়ান্টস, হ্যাভ ইউ নট Everybody want, have you not seen beehive? রাবিন সেড বার্ড রবিন নেস্ট। said bird nest, পাখির বাসা। রবিন বলল পাখিরা Different বাসা তৈরি করে। ডিফারেন্ট, Different এক এক পাখি এক এক bird রকম বাসা make তৈরি করে। different ডিফারেন্ট বার্ডস মেক nests. ডিফারেন্ট কাইন্ড অফ নেস্ট। তা অ্যালিস সেড, Alice said, Alice said, have you seen have you seen where field rat rats lives? live? I have, আমি কিন্তু দেখেছি। I have an অ্যালিস বলল, And- মেঠো ইঁদুরের বাসা দেখেছো? মেঠো ইঁদুরে কি করে বলতো, ওপরে ধান থাকে তো, আর নিচে ওরা বড় করে একদম গোলা বানিয়ে নেয়, মাটির তলায় গোল করে করে নেয়, ওখানে ওরা সব ধানের শীষগুলো রেখে দেয়। অ্যালিস বলল আই হ্যাভ, আমি দেখেছি। তারপরে দেখো তো, স্যার এই উচ্চারণটা কি হবে? অ্যান্ড হিল, অ্যান্ড হিল। অ্যান্ড অ্যান্ড হিল ইজ অলসো এ কাইন্ড অফ হাউস। পিঁপড়েদের ঘরটাও হলো এক রকমের বাড়ি। অফ উই হাউস। ঢিবি তো বাসা, উই ঢিবি হচ্ছে বাসা, পিঁপড়েদের ঢিবি বা উইয়েদের যে মাটি তুলে তুলে যে ঘর হয় সেটাও কিন্তু বাসা। The teacher said, very well, you people know a lot about দিদি The বললো, "বাহ, habitat তোমরা তো অনেক পশু পাখি of সম্পর্কে, animals." বাড়ি ঘর বাড়ি বিষয়ে জেনেছো। এবার আমরা এখানে লিস্ট বানাবো। কি করব, Insects. এখানে পশু পাখিদের নাম লিখবো, তার বাড়িটাকে কি বলা হয় সেটা লিখবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা গরু কোথায় থাকে? কাউ, Sir, farming. কাউ। এখানে গরু কোথায় থাকবে? আস্তা বলে, গরু থাকবে আস্তা বলে। এবার ছবিটা কেমন হবে? এরকম দুচালা হবে, আর এখানে খাবার দেওয়ার জন্য বড় বড় পাত্র থাকবে, এইখানে গরু বাঁধার জন্য খুঁটি থাকবে, এরকম লম্বা টাইপের হবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, কি কি দিয়ে তৈরি? এটার বাঁশ দিয়ে আর টিন দিয়ে তৈরি হয়, বা খড় দিয়ে বা এ দিয়ে, না? স্যার আমাকে একটু পেশেন্স ধরবেন? বলো, তারপরে কি Sir, হবে? কোথায় question দেখা বলুন। যায়? কোথায় দেখা যায়? হুম, স্যার স্যার রাস্তাতে দেখা যায়। রাস্তায় দেখা যায় না, গ্রাম বাংলায় বেশি দেখা যায়, বুঝছো? মানুষের হ্যাঁ, স্যার। বাড়ির কাছেই, যে এখানে ধরো আমার বাড়ি, বনে তো আর এই থাকবে না, গরুর গোশালা থাকবে না, এটা মানুষের বাড়ির আশেপাশেই, তবে একটু দূরে, মানে একটু দূরে মানে বাউন্ডারির ভেতরেই, কিন্তু মানুষের ঘরটা থেকে একটু দূরে। কেন বলো তো, ওদের অনেক দুর্গন্ধ হতে পারে, সেই দুর্গন্ধ বা মশা মাছির অত্যাচার থেকে একটু দূরে ওদেরকে বাঁধা হয়। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা পশুর নাম বলো তুমি। ঘোড়া, হর্স। ঘোড়া। ঘোড়া Horse. কোথায় থাকে? আস্তা বলে, না? হ্যাঁ স্যার। ঘোড়া ইংরেজিতে আস্তাবল বলে না? কাউ সেড না হর্স সেড? হর্স। হর্স কি? হর্স শেড। হর্স সেড। হর্স সেডটা কেমন হয়? ওই গরুর মতোই হয়, একই হবে না? হ্যাঁ স্যার। একই হবে, বাঁশ টিন দিয়ে তৈরি হবে, মানুষের বাড়ি থেকে একটু দূরে থাকে। আগেকার দিনে স্যার ফার্ম হাউস। স্যার ফার্ম হাউসে। ফার্ম হাউস, স্যার ফার্ম হাউসে পিঁপড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে এখানে আমরা যে পশু পাখিগুলোকে দেখতে পাই সচরাচর, আমাদের পোলট্রি, বা ধরো আমরা কাক কোথায় বাসা করে বলো তো? কাক, ক্রো কোথায় বাসা করে?
স্যার এটা জানি না। গাছে বাসা করে বাবু। ক্রো তো গাছে বাসা করবে, এরকম গাছের ডালে যেখানে দুটো পাতা আছে, এরকম দুভাগে ভাগ হয়ে গেছে, সেফটি দেখে নেয় ওরা, নিয়ে এই গাছের এখানে একটা ঠোঙার মতো, বাটির মতো বা ঠোঙার মতো এরকম পটের একটা বাসা তৈরি করে। এই খড়কুটো দিয়ে এরকমভাবে ওরা বিভিন্ন রকম জিনিসপত্র এনে এখানে বাসা তৈরি করে এরকম বাটির মতো। এই বাসাতে ওদের বাচ্চা হয়, ওরা ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়। তবে এটা খুব মজবুত করে সেলাই করে দেয় গাছের সঙ্গে, যেন এটা ঝড়ে উড়ে না পালায়। অনেক সময় ঝড়ে পালিয়েও যায়, মানুষের বাড়িও তো ভেঙে যায়, তাহলে কি করা যাবে না? স্যার ল্যান্ডস্লাইডস মানে কি? বুঝতে পারলাম না, বানান কি বললে? ল্যান্ডস্লাইডস। জোরে বলো, কথাটা আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। স্যার ল্যান্ডস্লাইডস। ল্যান্স, ল্যান্ডস্লাইডস। স্পেলিং বলো, স্পেলিং। LANDSLIDES। LI SLI FLI SLI SLI হ্যাঁ DES। এটা ল্যান্ডস্লাইডস। ল্যান্ডস মানে কি বলতো, ভূমিটা হটে যায়। ল্যান্ড মানে হচ্ছে জমি বা স্থলভাগ, পিছলে যাওয়া মানে কি বলতো, ওই ধস নামা যাকে বলা হয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্লাইড মানে কি বলতো, স্লাইড মানে সরানো। দেখবে আমাদের জানালাগুলো অনেক সময় এরকম থাকে যে এই জানালার কাঁচটা এদিক থেকে ওদিক হটানো যায়, এটাকে বলা হয় স্লাইডিং। কি বলা হয়? স্লাইডিং। স্লাইডিং। তো ল্যান্ড স্লাইড মানে হচ্ছে ভূমিটা হটে যাওয়া। যখন ল্যান্ডসটা একটু সরে যায় বা হটে যায় তখন তাকে বলা হয় ল্যান্ডস্লাইড। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার বল দেবেন? দেখছি আমি, এটা পড়ো একটু, পরিবারের শাখা পোশাখা। স্যার ইংলিশে বলবো? বাংলায় বলো, বাংলায় পড়ো। আচ্ছা। সুমনের আজ খুব আনন্দ, ছোট্ট ভাইকে নিয়ে ঠাকুমা, কথাটা কাকা আস্তে আর হয়ে গেল তোমার। কাকিমা কাকা আর কাকিমা এসেছেন। সুমনা এবার দিদি হয়ে উঠলো। আচ্ছা, দিদি কি করে হয়? ক্লাসে- তুমি দাদা ক্লাসে কি করে হও? হ্যাঁ স্যার। দিদি বা দাদা কি করে হওয়া যায়? স্যার ছোট ভাই বা বোন হলে। হ্যাঁ, তাহলে সুমনার একটা ফুটফুটে ছোট্ট বোন বা ভাই হয়েছে, তাই না? বলো, বোন হলেও দিদি হওয়া যায়, ভাই হলেও দিদি হওয়া যায়। ক্লাসে এসে সুমনা এসব বললো, ক্লাসে এসে শুনে দিদিমণি সুমনা এসব বললেন, বলল। মানে শুনে তোমাদের শুনে পরিবারে একজন দিদিমণি বাড়লো? বলল, মানে আমাদের পরিবারে একজন বাড়লো। হ্যাঁ আমি বললো। বললো পরিবার মানে কি? পরিবার মানে দেখো, পরিবার মানে হচ্ছে ঠাকুরদা, ঠাকুমা, পিসিমা, ঠাকুরদা, কাকা, বাবা, মা, ঠাকুমা, মামা, পিসিমা, মাসিমা, কাকা, পিসে মশাই, কাকিমা, মামিমা, মেসোমশাই, ভাই, দিদি, সুমনা, এই সবকে নিয়ে আমাদের পরিবার। তাহলে আমাদের সম্পর্কের যারা সবাইকে মিলে আমাদের পরিবার তৈরি হয়। তিতলি বলল, জানিস না বাড়ির সবাই মিলে আমাদের পরিবার হয়? দিদিমণি বললো, তা বলতে পারো, তা বলতে পারো। পরিবার মানে চয়ন বাড়ির বলল। লোকজনকে সেটা বোঝাতে পারে। চয়ন বলল, সুমনাদের চয়ন পরিবারে বলল, ওর ঠাকুরদা সবচেয়ে বড়। সুমনাদের পরিবারে ওর ঠাকুরদা সবচেয়ে বড়। ঠাকুরদাকে প্রিয় পরিবার শুরু। আচ্ছা, তাহলে ঠাকুরদাকে দিয়ে ঠাকুরদাকে পরিবার দিয়ে শুরু। পরিবার। তাহলে ঠাকুর হেড অফ দ্য ফ্যামিলি কে হবে? স্যার ঠাকুরদা। হেড অফ দ্য ফ্যামিলি হবে ঠাকুরদা। নেক্সট দেখো তো, গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার। এখন ঠাকুরদা ঠাকুমা এখন সবচেয়ে বড়। ঠাকুমা সবচেয়ে বড়। আগে ওদের বাবা মা ছিলেন। হুম। এবার তাহলে ঠাকুরদা তাহলে ঠাকুমা থেকে ঠাকুরদা ঠাকুমা শুরু করে পরিবারের থেকে শাখা পোশাখা শুরু করে কিভাবে দেখাতে হয় দেখো। পরিবারের। তাহলে এবার দেখো কিভাবে ঠাকুরদা ঠাকুমা দিয়ে পরিবার। ধরো তোমার দাদুর নাম কি? স্যার অমিতাভ রয়। হ্যাঁ, অমিতাভ রয়। এ রয়, আমি ছোট করে লিখছি। তোমার ঠাম্মার নাম কি? স্যার কল্যাণী রয়। কে রয়। ঠিক আছে,
তো এ রয় আর কে রয়ের বিয়ে হলো নি। তোমার বাবা কাকারা ক ভাই বোন? তোমার কাকু আছে? স্যার তিনজন। তাহলে এই এ রয় আর কে রয়ের স্যার তিনটে, এক দুই তিনটে। তাহলে তোমার এখানে বড় জেঠু বা কাকুর নাম কি? বড় বড় যে কে কে বড়, পিসিমা না কাকু না বাবা বড়? স্যার পিসে মশাই আছে। পিসিমার নাম বলো। পিসিমার নাম তোমার বাবার বোনের নাম হ্যাঁ স্যার। কি নাম? স্যার রিমা। আর রয়। আচ্ছা, এবার তুমি বলো তোমার কাকুর নাম বলো। কাকু বা বাবার নাম বলো। কে এর পরে? পিসিমার পরে কে? স্যার আমি জানি না। পিসিমা কাকুর নাম জানো না? স্যার রনি। তোমার বাবারা ক ভাই বোন? স্যার তিনজন। তিনজন। তো একটা হচ্ছে রিমা রয়, আর তারপরে তোমার বাবার নাম কি? স্যার অর্ণব। এ রয়। আর কাকুর নাম হচ্ছে রনি, তাই তো? আর রয়। তাহলে দেখো, এবার এ রয়ের তোমরা ক ভাই বোন? স্যার আমরাও তিনজন। আচ্ছা, এ রয়ের সঙ্গে তোমার মায়ের নাম কি? স্যার চন্দ্রানী। সি রয়। এ রয়ের সঙ্গে সি রয়ের বিয়ে হয়ে এবার তোমরা ক ভাই বোন? তিনজন স্যার। তোমার নাম কি? স্যার অর্ষি। অহর্ষি। এ রয়। তোমার ভাইয়ের নাম কি বা দিদির নাম, বোনের নাম? স্যার দেবার্গ। হ্যাঁ, স্যার দেবার্গ। দেবার্গ। ডি রয়। স্যার তারপরে ডি তোমার রয় না, হ্যাঁ, দেবার্গ। দেবার্গ আমার মাসির ছেলে। ও তাহলে তো ওটা আসবে না তোমার পরিবারে। তোমার বাড়ির কজন? তোমরা ক ভাই বোন নিজের? স্যার আমি একা। আচ্ছা, আর কেউ নেই? না স্যার। তাহলে এই যে ছকটা বানালাম এটা বলা হয় ফ্যামিলি ট্রি। কি বলা হয়? ফ্যামিলি ট্রি। দেখো, এখানে ছোট্ট করে গাছটা শুরু হয়েছিল দাদুকে দিয়ে। দাদু ঠাম্মার সঙ্গে বিয়ে করে আমার কাকু, পিসিমা এবং বাবা হয়েছে, বাবার থেকে আমি হয়েছি। এই যে একটা সুন্দর গাছের মতো ছবি তৈরি হলো, এই ট্রিটাকে বলা হয় ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি, ঠিক আছে? ঠিক আছে এই স্যার। ফ্যামিলি ট্রির সবচেয়ে হেড হচ্ছে দাদু। দাদু না থাকলে এই ফ্যামিলিটা তৈরি হতো? না স্যার। হ্যাঁ, তাহলে দাদুই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, আর সব থেকে শেষ হচ্ছে তুমি। অহর্ষি হচ্ছে সব থেকে শেষ, ছোট। স্যার আপনি বলেছিলেন একদিন পোলে ক্লাস করাবেন। হ্যাঁ, করাবো। পোলে করতে গেলে কি বলতো, কথা বলা যাবে না, আর ওখানে পোলটা দিলে তোমরা বারবার উত্তর টাইপ করতেই ব্যস্ত থাকবে, অনেক কিছু বোঝা যাবে না, বুঝলে? ওই জন্য করছি না, করবো আমি। এই বলে দিদি বোর্ডে লিখতে শুরু করলেন। সুমনাকে বললেন তোমার বাবার নাম, মায়ের নাম, কয় ভান? সুমনকে বললেন তোমার বাবার আর মায়েরা কয় ভাই বোন? বাবা কাকা পিসি আর মায়েরা তিন ভাই বোন, মা মামা আর মাসি। আর তোমরা? তোমরা? দিদি দিদি আর আমি। দুজন। আর আজ কাকিমা ছোট আর ভাই নিয়ে আমার এলো, ছোট ভাই তাহলে কাকিমার বাচ্চা এলো। হলো, ছোট ভাই এলো। এর মধ্যে দিদি হ্যাঁ। বোর্ডে অনেকটা লিখে ফেললেন, দিদি বললেন এই বোর্ডে হলো অনেক সুমনদের পরিবারের লিখে শাখা পোশাকা। ফেললেন, বললেন এই হলো সুমনদের তোমার পরিবারের পরিবারের শাখা পোশাকা বুঝতে পারলে? তোমার পরিবারের শাখা পোশাকা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইভাবে শাখা পোশাকা বানাতে হয়। ঠিক আছে অর্ষি, নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, তোমাদের ওখানে ঝড় হচ্ছে কেমন? স্যার ভালোই হচ্ছে। আচ্ছা, ঘর বাড়ি কিছু খারাপ হয়েছে, নষ্ট হয়েছে কিছু? স্যার আমাদের এখানে হয়নি, কলকাতায় হয়েছে। হুম, না তোমাদের ওখানে চালা বাড়ি ঘর উড়ে গেছে বা কিছু হয়েছে, এরকম কোনো দুর্ঘটনা হয়েছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, হ্যাঁ, সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, সম্প্রীত বলো। সম্প্রীত, সম্প্রীত।
পড়ো, রিডিং পড়ো। আহ, দেখে বুঝে না। সবাই দিদির লেখাটা মন দিয়ে দেখলো। খানিক পরে সানিয়া বলল, ও দিদি, আমাদের পরিবারের শাখা প্রশাখা লিখে দেখাবো? নিশ্চয়ই দেখাবে। আচ্ছা, তাহলে তুমি পারবে তোমার ফ্যামিলি ট্রি বানাতে? হ্যাঁ। প্রথমে দাদু আর ঠাম্মার নাম লিখবে, হুম। তারপরে তোমার বাবা কাকারা ক ভাই বোন সেটা লিখবে। যতজন আছে 4জন। স্যার একজন, বাবার পিসি। বাবার পিসি তাহলে 2জন। এবার বাবার ছেলে মেয়ে কটা, পিসির ছেলে মেয়ে কটা, এগুলো সব লিখবে। হ্যাঁ, তারপরে বাবা মায়ের কজন ভাই বোন আছে সেগুলো লিখবে। এই করে একটা গাছের মতো ছবি হবে। স্যার একজন আমি, স্যার শুধু একজন আমি। তোমার বাবা তুমি। এবার তোমার মায়েরা ভাই বোন কটা? ভাই হচ্ছে যে একটা হচ্ছে যে মাসি। তোমার একটা মাসি আর একটা মামা নাকি? না একটাই মাসি? মামা নেই। এইরকম ভাবে গাছটা বানাতে হয়, এটাকে বলে ফ্যামিলি ট্রি। দেখো গাছের মতো হয়ে গেছে, এটা হচ্ছে ফ্যামিলি ট্রি। পরিবারের শাখা প্রশাখা লেখা নিয়ে আলোচনা করো। এবার তোমার যদি শাখা প্রশাখাটা হয়, এখানে হবে হেড অফ দ্য ফ্যামিলি, মানে তোমার দাদুর নাম। পাশেও লিখতে পারো তোমার ঠাম্মার নাম, দাদু আর ঠাম্মার কটা ছেলে মেয়ে, তারপরে তোমার বাবারা ক ভাই বোন? 2। তাহলে এখানে বোন আছে? হ্যাঁ। এইভাবে 2টো ঘর কেটে দিতে হবে। এবার বাবার সঙ্গে মায়ের নামটা জুড়ে দিতে হবে। এবার তোমরা ক ভাই বোন? একাই না 2জন? আমি একাই। তাহলে একাই হয়ে গেল। এবার তোমার কাকু আছে না পিসি আছে? কাকু নেই, পিসি আছে। হ্যাঁ, পিসির কয় ছেলে মেয়ে? পিসির একটা মেয়ে। এখানে পিসে মশাইয়ের নামটা লাগিয়ে দিবে, আর এখানে পিসিমার মেয়ের নাম লাগিয়ে দিবে। তাহলে এইটা হয়ে গেল কার? সম্প্রীতের ফ্যামিলি ট্রি। হ্যাঁ, হ্যাঁ। তোমার এইটাই তৈরি করতে বলেছে এই ছকটার মধ্যে, বুঝেছো? হ্যাঁ স্যার, রিডিং করবো। পড়ো একটু। পরিবারের শাখা প্রশাখা ও নিকট আত্মীয়। সানিয়া নিজেদের পরিবারের শাখা প্রশাখা লিখে দেখালো। দাদা দাদি সবার চেয়ে বড়, ওরা নিজেরা 2 ভাই বোন। দাদা দাদি, তারপর নানা নাতনি। দাদা দাদির হচ্ছে যে 3 ছেলে মেয়ে, ফুফু আম্মা, চাচা, আব্বা। নানা নানির হচ্ছে যে 3 ছেলে মেয়ে, আম্মা, মামা আর মামা, খালা আম্মা। ফুফু আম্মার সাথে ফুফা, চাচা আম্মার সাথে চাচি আম্মা, আব্বার সাথে আম্মা, আর মামার সাথে মামিমা, আর হচ্ছে যে খালা আম্মার সাথে খালু। আর হচ্ছে যে আব্বার বাবা হচ্ছে যে সানিয়া আর ভাইয়া আর চাচা চাচি আমার আপা বা বুবু। ঠিক, তাহলে দেখো এটা হচ্ছে সানিয়ার ফ্যামিলি ট্রি। সানিয়া সবার নামগুলো লিখেছে। হ্যাঁ। সুমনা বলল, দিদি, কাকার বিয়ের পর কাকিমা আমাদের পরিবারের সদস্য হলেন। এইভাবেই নতুন পরিবার গড়ে ওঠে। চিন্ময় বলল, আচ্ছা দিদি, আমার মাসি আছেন, মাসির ছেলে সৌম্য আমার খুব বন্ধু, কলকাতায় থাকে। আমাদের পরিবারের শাখা প্রশাখা ওদের নাম থাকবে, রাখতে পারো। তবে সেভাবে লিখতে গেলে পরিবারের শাখা প্রশাখাটা খুব বড় হয়ে যাবে। তুমি ওদের নিকট আত্মীয় বলতে পারো। অনিমা বলল, তাহলে পিসিমার ছেলে মেয়ে ওরাও নিকট আত্মীয়? রুহুল বলল, মামার ছেলে মেয়েরাও তাই, এরা নিকট আত্মীয়। তবে পরিবারের শাখা প্রশাখা এদের কথা লিখতে পারো। পিসেমা, পিসিমা, পিসেমশাই আর মাসিমা, মেসোমশাই, মামা, মামি, মাসি ছেলে হচ্ছে যে এরা নিকট আত্মীয়। এরা হচ্ছে নিকট আত্মীয়, কিন্তু এরা আমাদের পরিবারের শাখা নয়। পরিবার বলতে বোঝায় যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে। হ্যাঁ। যেমন মানুষ বলল, আমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে আমার বাবা মার,
বাবা মার সঙ্গে তার বাবা মার, এবার আমার সঙ্গে আমার ছেলে মেয়ের, এইটাই হচ্ছে পরিবার। হ্যাঁ, মানুষ বললো বুঝেছি, আমি মামাতো মাস্তুতো পিস্তুতো ভাই বোনদের নিকটাত্মীয়ই বলবো, ভাই বোনদের নিকটাত্মীয়ই বলবো। নাম দিয়ে পরিবারের শাখা পোশাখা। দেখো তুফানের দিদি একটা বই পড়েছিল, ছোট ছোট লেখায় ছোট ছোট লেখায় পাতা জোড়া পরিবারের শাখা প্রশাখা। শুরুতেই লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নামটা তুফানের বই এরই লেখা। একটু নিচে আরেকটা নাম সুকুমার রায়, ইনিই তো আবল তাবল লিখেছেন। চেনা নাম দেখে তুফান মন দিয়ে দেখলো উপেন্দ্র কিশোর আর বিধুমুখী দেবীর 6 ছেলে মেয়ে, সবার বড় সুখলতা, তারপর সুকুমার আর বিধুমুখী দেবী। উপেন্দ্র কিশোর কার বাবার নাম? উপেন্দ্র কিশোর বাবার নাম। হ্যাঁ, সুকুমার রায়, সুখলতা, পূর্ণলতা, সুবিনয়, শান্তিলতা, সুবিমলের বাবার নাম। হ্যাঁ, তাহলে এদের যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে সুকুমার রায়ের বাবার নাম কি, তখন বলতে হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আর মার নাম হচ্ছে বিধুমুখী দেবী। আবার যদি পড়ে যদি সুখলতা রায়ের বাবার নাম কি, তাহলে ওটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক। তাহলে এবার যদি বলে সত্যজিৎ রায়ের বাবার নাম কি, এই যে কি বললে? যে সত্যজিৎ রায়ের বাবার নাম সুকুমার রায়। হ্যাঁ, তাহলে এই কথাটা যদি আমরা কথা দিয়ে লিখতাম অনেক জায়গা লেগে যেত, লাগতো না? আমাদেরকে লিখতে হতো যে সুকুমার রায়ের বাবা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার 4 ছেলে, 1 2 3 4 5 6টা ছেলে মেয়ে। তাহলে তার মধ্যে সুকুমার রায়ের স্ত্রীর নাম সুপ্রভা দেবী, তার ছেলে হচ্ছে সত্যজিৎ রায়। কথায় লিখতে গেলে অনেক লাইন লাগতো, কিন্তু আমরা ছকটা করে নিয়ে খুব সহজেই বুঝতে পারছি যে সুবিমল বসুর বাবার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সহজে বোঝা যাচ্ছে না? তাহলে এইরকম ছক বানালে, আমাদের বাড়িতে যদি ছক থাকে তাহলে আমাদের খুব সুবিধা, সবাইকে আমরা চিনতে পারবো, সবাইয়ের সঙ্গে কার কি সম্পর্ক সেটা বুঝতে পারবো। এখান থেকে আমরা পরীক্ষার বুঝতে পারছি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এগুলো হচ্ছে ছেলে মেয়ে, আর আমরা এটা বুঝতে পারছি যে এগুলো হচ্ছে সুকুমার রায়ের ভাই বোন, আর এটাও বুঝতে পারছি যে এগুলো সবাই সত্যজিৎ রায়ের কাকু পিসি, এগুলো সবাই সত্যজিৎ রায়ের হচ্ছে যে, আর সত্যজিৎ রায়ের দাদু হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে দেখো একটা ছক আমাদের কত কিছু বলে দেয় না? ছক দেখে আমরা সবকিছুই বুঝতে পারি। হ্যাঁ, আর লিখেছে লাইন করে লিখতে গেলে হচ্ছে যে অনেক লাইন লাগবে। হ্যাঁ, লিখতে গেলে অনেক লাইন লাগবে। এবার এটা পড়ো। উপেন্দ্র কিশোর ও বিদ্যুমুখী দেবীর 6 ছেলে মেয়ে, সবার বড় সুখলতা, তারপরে সুকুমারের আরো 4 ভাই বোন। সুকুমার সুপ্রভা দেবীর একমাত্র ছেলে সত্যজিৎ রায়, এই নামটাও তো তুফান জানে। ফেলুদার গল্পগুলো আর সিনেমার গুপি গাইন বাঘা বাইন ওর খুব প্রিয়। স্কুলে গিয়ে তুফান বলল সব, বললেন এভাবেই নাম দিয়ে পরিবারের শাখা পোশাখা লিখে দেখাতে হয়। তুমি যেটা দেখেছো সেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিবারের শাখা পোশাখা। তুফান বললো, কিন্তু দিদি একটাই কেন, বাকিদের তো কোথায়? বাকিদের তো দেখানো হয়নি, তুমি ওদের পরিবারের শাখা পোশাখা পড়ে লিখে দেখাও। তুফান লিখলো, সেটা দেখে কেতো কি বললো, আমরা নাম নিজেদের পরিবারের শাখা পোশাখা করব। সেটা কেতো কি বললো, আমরাও নাম নিয়ে নিজেদের পরিবারের শাখা পোশাখা করবো। ঠিক, সবাই নিজে নিজে শাখা পোশাখা করবে। ঠিক আছে, কমপ্লিট। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সুকুমার রায়ের একটা বইয়ের নাম বলো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি বললে? ফেলুদা কার লেখা, এটা আসতে পারে। গুপি গাইন বাঘা বাইন কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। আবল তাবল সুকুমার রায়ের লেখা। স্যার, আমার কাছে আবল তাবল বই আছে, সুকুমার রায়ের লেখা। আবল তাবল এটা খুব মজার বই না, বলো? যা নয় তাই। হ্যাঁ স্যার আছে। ঠিক। হ্যাঁ
আছে হচ্ছে যে অনেক ছড়া আছে। ঠিক 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 আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, ওকে, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ অনিক, তোমাদের ওখানে ঝড় হচ্ছে? অনিক, অনিক শুনতে পাচ্ছ আমার কথা? অনিক, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তোমাদের দিকে ঝড় হয়েছে? না স্যার। ঝড় হয়নি? তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্ট? স্যার শুনতে পাচ্ছি না। তোমার বাড়িটার ডিস্ট্রিক্ট কোথায়, জেলা কোথায় তোমার? তোমার জেলার নাম কি? স্যার পুরুলিয়া। পুরুলিয়ায় ঝড় বৃষ্টি হয়নি না? আকাশটা মেঘলা আছে? অনেক। স্যার টমেটোর সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু রিডিং পড়ো তো দেখি। আচ্ছা, তুমি তোমার পরিবারের ছকটা বানাতে পারবে? হ্যাঁ স্যার। এটা পড়ো, কি লেখা আছে? স্যার ছবিটা আটতে আছে। দলে 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 করি বলা বলি, তারপর লিখে ফেলি। নাম দিয়ে নিজের পরিবারের শাখা পোশাখা তৈরি করতে পারবে? হ্যাঁ স্যার। তোমার দাদুর নাম ঠাম্মার নাম বলো। স্যার টিটন চন্দ্র মাহাতো। হ্যাঁ, দাদু আর ঠাম্মার নাম লিখবে এখানে। আচ্ছা, তোমার দাদু আর ঠাম্মার কয় ছেলে মেয়ে? স্যার দুই। দুই। তোমার একটা কাকা না জেঠু না পিসে মশাই? স্যার পিসি। পিসেমা, পিসিমা। আচ্ছা, তাহলে এখানে পিসির নাম লিখবে, এখানে বাবার নাম লিখবে, হলো? এবার তোমরা ক ভাই বোন? স্যার দু ভাই বোন। একটা ভাই একটা বোন। স্যার দিদি এবং আমি। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা দিদি আর আমার নাম লিখবো। এইটা হলো আমাদের পরিবারের ছক। তোমার পরিবার এখন সময় রাত 9:30 তবে নামগুলো লিখতে হবে, এখানে নামগুলো লিখতে হবে, তাহলে হবে। এই ছকটা বানাবে, হ্যাঁ, খাতায় বা বইয়ে বানাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর ঠাম্মা দাদু বেঁচে আছে এখনো? না স্যার। ঠাম্মাও নেই, দাদুও নেই? না স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো দেখি। এটা তোমার নিকট আত্মীয়দের সম্পর্কে নিচে লেখো। এবার নিকট আত্মীয় কারা কারা বলো তো? পিসি, মেসো, মাসি। কে বলো তো এগুলো? মিশো, মাসি, এগুলো সব নিকট আত্মীয়। পিসির ছেলে, শুনছো অনেক? হ্যাঁ স্যার। পিসির ছেলে, মাসির ছেলে। এবার এরা কোথায় থাকে, এদের না অ্যাড্রেসগুলো লিখতে হবে। মাসির ছেলে এখানে থাকে, পিসির ছেলে এখানে থাকে। পারবে লিখতে এগুলো? তোমার আছে মাসির ছেলে পিসির ছেলে আছে? তোমার স্যার পিসির ছেলে আছে। তোমার পিসিমার বাড়ি কোথায়? স্যার পুরুলিয়াতে। হ্যাঁ, তো ওখানে লিখতে হবে যে আমার পিসি পুরুলিয়ায় থাকে। আমার মাসি কোথায় থাকে? তোমার মাসির বাড়ি কোথায়? স্যার মামা আছে। মামার বাড়ি কোথায়? স্যার মুট্রুইটে। হ্যাঁ, তাহলে এরকম ভাবে সব জায়গাগুলোর মামার নাম লিখবে। মামা থাকে এই জায়গায়, এরকম করে লিখে দেবে। হ্যাঁ, মামির বাড়ি কোথায়, মামির বাবার বাড়ি কোথায়, সব কিছু লিখতে হবে। এখানে ছক তৈরি করতে হবে, তার বাড়ি কোথায়, তার নাম কি, এগুলো সব জানতে হবে। তবে আমরা নিজের আত্মীয়দের সম্বন্ধে জানতে পারবো। তুমি পিসে মশাইয়ের নাম জানো? কি জানো? না স্যার। তাহলে এই ছকটা বানিয়ে নিলে তুমি জানতে পেরে যাবে। তুমি একবার জিজ্ঞেস করলে হয়ে যাবে। এখানে লিখবে তোমার কে কে আছে, আগে নিকট আত্মীয় মানে কাছের খুব, এদের নামটা লিখবে। হ্যাঁ, যেগুলো এই ছকে আসলো সেগুলো হচ্ছে পরিবার। তুমি, তোমার বাবা, কাকা যারা আছে, এই যে ছকটা হলো এটা হচ্ছে পরিবার। তা বাদেও কিছু আত্মীয় আছে যাদের সঙ্গে আমরা রেগুলার ফোন করি, কথা বলি, যাদের বাড়ি যাই, যারা আমাদের জন্য খুব দুঃখী হয়, সুখে আনন্দিত হয়, যাদেরকে আমরা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করি, জন্মদিনে ডাকি,
সেই সব লোকের নামগুলো এখানে লিখতে হবে এবং তারা কোথায় কোথায় থাকে সব লিখতে হবে। তাহলে কি সুবিধা হবে, আমরা জানতে পারবো তাদের নামগুলো, আমরা ছোট হলেও অনেক কিছু জানতে পারবো, তাই না বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, সকলের তরে আমরা, এইটা পড়ো। ছোটর তরে আমরা স্কুলে যাওয়ার সময় এখানে কি করছে দেখো তো, এখানে কি করছে দেখো। আমাকে ঠান্ডা লাগছে, ঠাকমা একটা আমার জামা তৈরি করে দিতে পারে, ঠাকমা একটা পাপোশ বানাতে পারে, ঠাকমা আমাকে একটা সোয়েটার বানিয়ে দিতে পারে, ঠাকমা আমার জামা সেলাই করে দিতে পারে, পারে না? হ্যাঁ স্যার। তাহলে এসব পারে। স্কুলে যাওয়ার সময় কেয়া দেখে বাগানে ভাইয়ের হাতে প্লাস্টিকের ব্যাট, ঠাকুমা বল ছুটছেন, বল কুড়োচ্ছেন। কেয়া বলল, এই ভাই ঠাকুমাকে আবার খাটাচ্ছিস? ভাই বলল, ভাই বলল, বাহ, আমি তো একটু পরে ঠাকুমার পাকা চুল তেল দেবো, আমি তো পরদিন ঠাকুমার পাকা চুল তুলে দেবো। পরদিন স্কুল থেকে ফিরে খেতে তার গলা শুনেই ঠাকুমা ডাকলেন, দিদি ভাই সুচে সুতোটা পরিয়ে দাও। কেয়া ঠাকুমার ঘরে গেল, ঠাকুমা সেখানে বসে কাঁথা সেলাই করছে। সুচে সুতো পরিয়ে দিতে দিতে কেয়া বলল, কোমর আর পিঠে ব্যথা হলে একটু আমি জানি না, কোমর আর পিঠে ব্যথা হলে আমি কিন্তু যাই না। তো আমি জানি না, বসে বসে তুমি সেলাই করবে আর কোমর ও পিঠে ব্যথা হলে তখন আমি কিন্তু জানি না। ঠাকুমা বলল, তোমার বাবা কত ঠাকুমা হেসে চাদর বলল, কম্বল কিনলো বলতো, কিন্তু শীতের শুরুতে আর শীতে তোমার শেষে একটু ঠিক তারপরে তাথা চাইবে, তাথা না করলে হয় ব্যথা না করলে হয়, হলে তাহলে তুমি একটু মালিশ করে দেবে। ব্যথা মালিশ করে দিবে। এমন সময় ফোন বেজে উঠলো, ঠাকুমা বললেন, যাও ফোনটা ধরো, বোধহয় তোমার মা। সেটা কেউ জানে। ফোনটা ধরতেই মা বললেন, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, ঠাকুমাকে বলো দেখিয়ে দেবেন। কেয়া বাড়ির এসব কথা স্কুলে বলছিল, শুনে দিদিমণি বললেন, তোমাদের পরিবারের সবাই সবাইকে খুব ভালোবাসেন, তাই না? কেয়া বলল, তাই না? সবাই অন্য সকলকে সাহায্য করে, তুমি কিভাবে অন্যকে সাহায্য করো? আচ্ছা অনেক, তুমি কি কাউকে সাহায্য করো? হ্যাঁ স্যার। তুমি কাকে সাহায্য করো? স্যার মাঠে মাকে বলে বাটিটা এনে দাও, ঘটিটা এনে দাও, একটু জল এনে দাও, তুমি করতে পারো সাহায্য? স্যার বাবাতে দিদিতে বাবাকে কিভাবে সাহায্য করো? বাবাকে কিভাবে সাহায্য করো? পত্র ছুঁজে দিয়ে হুম, জিনিসপত্র খুঁজে দিয়ে। বাহ। আর দিদিকে কিভাবে সাহায্য করো? স্যার জল দিই। জল দিয়ে, হ্যাঁ দিদিকে জল দাও। দিদি বলে যে, এই অনেক একটু জল এনে দে না রে ভাই, তখন জল দাও। হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ খাবার জল চাইলে দিই, কিছু আনার দরকার হলে এনে দোকানে যাই, কেউ বাইরে গেলে দরজা ছিটকানি আটকে দিই, কেউ এলে দরজা খুলে দিই, বাগানে একদিকে গাছে জল দিই, কারোর অসুখ হলে মাথায় জলপটি দিয়ে দিই, মাথা টিপে দিই। ঠিক আছে, আমরা এভাবে একে অপরের সাহায্য করতে পারি। ঠিক আছে অনেক, স্যার তুমি তাহলে কার কি সাহায্য করো আর তোমার ফ্যামিলি ট্রিটা বানাবে, এই বংশ তালিকাটা, বংশর এই যে এই ছকটা বানাবে, হ্যাঁ এই ছকটা বানাবে আর এই ছকটা বানাবে। স্যার ছবিটা আটতে আছে। পিসে মশাই, পিসিমা, মাসিমুনি, মাসি মেসো, এদের সবার নামগুলো লিখবে আর কোথায় কোথায় বাড়ি সব লিখবে। হ্যাঁ স্যার ছবিটা আটতে আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে। অর্ণব শুনতে পাচ্ছ আমার কথা? অর্ণব, অর্ণব, অর্ণব শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বলো, তুমি বাড়িতে কাকে কাকে সাহায্য করো? মা বাবা। মাকে কিভাবে সাহায্য করো? মাকে হুম,
মাথায় জিনিসপত্র এনে দিয়ে সাহায্য করি। মা যেমন বলে, এই অর্ণব আলুটা নিয়ে আয় তো নিচে থেকে বা ওই ঘর থেকে, তখন এনে দাও। হ্যাঁ। আচ্ছা, বাবাকে কিভাবে সাহায্য করো? বাবাকে জিনিসপত্র গুছিয়ে দিয়ে। বাবা বলে, এই ঘড়িটা খুঁজে পাচ্ছি না, মোটরসাইকেলের চাবিটা কোথায়, একটু নিয়ে এসে দে তো। বাবা বলে যে, এই আমার জামাটা তোর মাকে দিয়ে আয় তো, এরকম ভাবে সাহায্য করো। হ্যাঁ স্যার। আচ্ছা, আর বাড়িতে কে আছে আর তোমার, দিদি না বোন না ভাই? আমি একা। তুমি একাই? ও বাবা, তুমি তাহলে তো তোমার অনেক কাজ। বাবা যদি মাথা ব্যথা করে মাথা টিপে দাও? হুম। ওয়াও ওয়াও, ভেরি গুড, খুব ভালো। একটু পড়ো তো রিডিং। বাহ, বাড়ির সবার জন্য তুমি অনেক কিছু করো। তারপর সবার জন্য অনেক কিছু করো, তারপর দিদিমণি বড় করে ব্ল্যাকবোর্ডে লিখে দিলেন। লিখে দিলেন। সকলে আমরা প্রত্যেকে আমরা পরে সকলে আমরা সবাই আমরা সবার আমরা জন্য। দেখো, সবাই আমরা সবার জন্য। এবার ধরো তুমি যদি বাবাকে সাহায্য না করো, তাহলে বাবাও কেন তোমাকে খাওয়াবে বলো? তোমাকে কেন মানুষ করবে? কেন তোমাকে কোলে পিঠে নিয়ে বড় করবে? ঠিক একইভাবে আমি যদি মাকে ঘটিটা বাটিটা এনে না দিই, তাহলে মা কেন আমার জন্য রান্না করবে? তাই না? দিদিকে যদি আমি কিছু, বা দিদি বা ভাই বা যেই থাক না কেন বড়, তাকে যদি আমি কোনো কাজ করে নিই, সে কেন আমার জন্য কাজ করবে? ঠিক একইভাবে আমাদের পরিবারের মধ্যে যেমন একে অপরের সাহায্য করি, আমরা কিন্তু বাইরেও তাই। ধরো একজন নাপিত ভাইয়া বসে আছে, আমাদের চুল কেটে দেয়। তুমি চুল কাটো? হ্যাঁ। চুল কাটে কে? নাপিত না? হ্যাঁ। সে তো তোমার উপকার করছে না, করে না? সে তোমার কাজে লাগছে না, লাগে না? কাজে লাগছে। তাহলে নাপিত ভাই আমাদের কাজ করে দিচ্ছে। আমরাও কিন্তু নাপিত ভাইয়ের কাজ করি। তোমার বাবা কি করে? রেলে রেলে চাকরি করে। আচ্ছা, তোমার বাবাও কিন্তু নাপিত ভাইয়ের কাজ করছে। তোমার নাপিত ভাইয়া ধরো কোনোদিন কলকাতা যাচ্ছে, তোমার বাবা দেখা গেল রেল লাইনটা ঠিক করছে বা রেলের সব ঠিকঠাক রেখেছে বলেই সে কলকাতা যেতে পারলো। তাহলে দেখো, নাপিতটা যেমন তোমার চুলটা কেটে দিল, তোমার বাবাও কিন্তু তার রাস্তাটা ঠিক করে দিয়ে তাকে যাতায়াতের জন্য সাহায্য করলো। ঠিক একইভাবে কুমোররা হাঁড়ি তৈরি করলো, আর নাপিত ভাইয়ের কাছে চুল কেটে নিল। হতে পারে না এরকম? হ্যাঁ। তাহলে নাপিত ওই হাঁড়িটা নিয়ে এসে বাড়িতে রান্না করলো, বা কুঁজোতে ঠান্ডা জল রাখলো, রেখে খেলো গরমের দিনে। তাহলে একে অপরে আমরা সাহায্য করি, করি না? হ্যাঁ। চাষিরা ধরো ধান বানালো, ধান চাষ করলো, অনেক পরিমাণে ধান হলো। তোমার বাবা ওই চাষিদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রেনে করে ঘোরালো। এবার তোমাদের যখন খিদে পেলো বা যখন তোমাদের চালের দরকার হলো, তোমার বাবা চাষির কাছে চাল পেলো। তাহলে চাষির হেল্প করলো তোমার বাবা, সারা ভারতবর্ষ রেলে করে ঘোরালো বলে। আর তোমার বাবার হেল্প করলো চাষি, করলো না? হ্যাঁ। চাষি কি দিল? ধান দিল, সর্ষে দিল, ছোলা দিল, আটা দিল, সব কিছু দিল। তাহলে এইভাবে আমরা একে অপরে সবাই সবারকে সাহায্য করি, করি না? হ্যাঁ। তাহলে এখানে পরিবারের মানুষ, তোমাদের বাড়িতে কে কে আছে? বাবা আছে? হ্যাঁ। মা আছে? হ্যাঁ। বোন ভাই কেউ আছে? ঠাকুমা? ঠাকুমা, দাদু। ঠাকুমা আছে, দাদু আছে। তো এবার তুমি তাদেরকে কিভাবে সাহায্য করি? তিনি কিভাবে অন্যদের সাহায্য করেন? তো বাবা কি করে বলো তো? বাবা চাকরি করে, চাকরি করে টাকা আনে, এনে বাড়িটা চালায়, সংসার চালায়, তাই না? হ্যাঁ। তাহলে চাকরি করে সংসার চালায়। তিনি কিভাবে অন্যদের সাহায্য নেন? এবার চাকরি করতে গিয়ে রান্না করা, মা রান্না করে, মার রান্নাটা খেয়ে যায়, রান্না করা খাবার খেয়ে যায় না? হ্যাঁ। আর ঠাকুমার তৈরি, আর ঠাকুমা কিভাবে বাবাকে সাহায্য করে? বলো, ঠাকুমা বাবাকে সাহায্য করে হ্যাঁ। কি দিয়ে? জল দেয়। অফিস থেকে এলে বলে, খোকা অফিস থেকে এলি জল খা, বলে না? হ্যাঁ। ঠিক। মা কি করে? মা রান্না বান্না করে, ঘরের কাজ করে, ঘর গুছায়, করে না? হ্যাঁ।
তাহলে কি করে সাহায্য করে না, ঘরের কাজ করে, রান্না করে, সবাইকে খাবার দেয়। মা মা সবাইকে খাবার দেয়, সেই জন্য মা সাহায্য করে। এবার মাকে সাহায্য করে কে? মাকে সাহায্য করে তুমি। অর্ণব করে, মাকে সাহায্য করে না? হ্যাঁ অর্ণব মাকে সাহায্য করে, ঠাকুমা মাকে সাহায্য করে, তরকারি কেটে দেয় না? হ্যাঁ আর দাদুও মাকে সাহায্য করে, বাজার করে দেয়, হাট বাজার করে দেয় না, দেয় না? করে দেয়। তাহলে এইভাবে আমরা একে অপরের সাহায্য করি। আর ঠাকুমা কি কাজ করে? ঠাকুমা কি করে? সবার খেয়াল রাখে, সবার খেয়াল রাখে, হচ্ছে সবার খেয়াল রাখে। হ্যাঁ, তাই সবার খেয়াল রাখে। আর ঠাকুমাকে কে সাহায্য করে? তুমি করো, মাজা মাজা টিপে দাও, কোমর টিপে দাও। হুম কোমর টিপে দেয় অর্ণব। আর কি করো ঠাকুমার? চুল চুল তুলে দাও, পাকা চুল। না আর দাদু, দাদু কি করে বাড়িতে? দাদু কিছু কাজ করে? হাট বাজার করে। আর কি করে? দোকান আনে। দোকান আনে। আর কি করে? দাদুকে কে সাহায্য করে? দাদুকে অর্ণব সাহায্য করে। দাদুর হাটের ব্যাগটা দাদুর সঙ্গে যায়, অর্ণব যায় না? একবার দুবার যাই। হ্যাঁ, একবার দুবার করে যাই। আচ্ছা, দোকান যাও, দাদুর হয়ে দোকান করে দাও কোনোদিন হ্যাঁ দাদুর বদলে? হ্যাঁ করে দিই। তাহলে এইগুলোই হচ্ছে সাহায্য করা। এইভাবে আমরা একে অপরের সাহায্য করি। না মানুষের পরিবার, শুধু মানুষেদেরই পরিবার আছে তা নয়, সবার পরিবার আছে। পিকু হঠাৎ শুনতে পেল কাকগুলো খুব ডাকছে, ক্যাঁ 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 করে ডাকছে। বাইরে বেরিয়ে দেখলো একটা বিড়াল গাছে গুড়িতে পা দিয়ে দাঁড়িয়ে আছে। তিনটে কাক একটা বিড়ালকে তাড়া করছে, তাকে গাছে উঠতে দেবে না। সে উঠতেও পারছে দেবে না। না। পিকু ভাবলো কাকগুলো এত রাগ করছে কেন? ভাবলো কাক। এবার গাছের দিকে দেখলে পিকু একটা ডালে কাকের বাসা রয়েছে। বাসা রয়েছে, কয়েকটা ছানা ও আছে। একটা কাক তাদের কাছে রয়েছে, অন্য কাকেরা বেড়ালটাকে তারা মানে কিরকম হয়েছে? এতক্ষণ এইটা ধরো একটা গাছ, এইটা একটা বিড়ালটা গাছ, যাতে দেখো দেখো, এইটা একটা গাছ, এখানে আছে কাকের ছানা, এইখানে ধরো কাকের ছানাগুলো আছে, এইখানে। হ্যাঁ, আর এইখানে একটা বিড়াল মিউ মিউ করে বিড়ালটা চাপতে যাচ্ছে। বিড়ালটা যেই চাপতে যাচ্ছে আর ওর লেজকে একবারে এখানে কাক একবারে উঠতে উঠতে এসে ক্যাঁ 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 করে ঠোকরাচ্ছে বিড়ালটাকে। যে গেলেই তো বাচ্চাগুলোকে খেয়ে নেবে, তাই না বলো? হ্যাঁ, সেই জন্য বিড়ালটাকে কাক একবারে ঠোকরাতে যাচ্ছে। কটা কাক? একটা, একা একাই? না, 3-4টে কাক মিলে বিড়ালটাকে আটকানোর চেষ্টা করছে। যখনই এগোচ্ছে তখন ওর পেছনে ঠাকাত করে ঠোকা দিয়ে দিচ্ছে। তো এইখানে কি সবাই ওই বাচ্চাগুলোর বাবা মা? না, এর মধ্যে কাকা আছে, কাকেদেরও কাকা আছে, কাকেদের মামা আছে। নাই? কাকেদের মামা নেই? হ্যাঁ, ওরাও জীব, যেহেতু ওদেরও থাকবে। মানে এইরকম ভাবে আমরা ভাবতে পারি যে কাকেরাও কিন্তু আমাদের মতো একে অপরকে সাহায্য করে। ধরো এই কাকটার বাচ্চা ওখানে আছে, দেখো ওই কাকটাকে এই কাক দুটো সাহায্য করছে বিড়ালটাকে তাড়ানোর জন্য, তাই না? এতক্ষণে পিকু বুঝতে পারলো বিড়ালটা যাতে কাকের বাচ্চাদের নাগাল না পায়, তাই কাকেরা সবাই বিড়ালটা তাড়াতে ছুটে এসেছে। তাহলে দেখো একটা কাকের ছানা এখানে আছে, বাকি কাকরাও এসছে ওই ছানাগুলোকে যাতে না খেতে পারে। মা কাক বাচ্চাদের আগলাচ্ছে, ও ভাবলো কাকগুলো কি সবাই মিলে একটা পরিবার? স্কুলে গিয়ে পিকু সব বললো। ডমরু বলল, হ্যাঁ রে, মানুষের মতো পরিবারের পাখিদেরও পরিবার আছে, চড়াইরাও এরকম। দিদিমণি এসব শুনে হাসলেন, বললেন কাকগুলো সবাই হয়তো এক পরিবারের নয়, তবে এক পাড়ার। তোমাদের পাড়ায় কারো বিপদ হলে তোমরা সবাই যেমন পাশে দাঁড়াও, কাকও দাঁড়ায়। এও সেরকম, তবে পাখিদের পরিবার থাকে। দেখবে সারাক্ষণ দুটো কাক ওই বাচ্চাগুলোকে আগলাবে, একটু বড় হলে ওদের খাবার খাওয়াবে, ওরা শেখাবে এবং
তবে বড় হয়ে গেলে পশু পাখির বাচ্চাদের সঙ্গে বাঁধন আলগা হয়ে যায়, কাকেদের বাবা মারা একটু দূরে দূরে হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে অর্ণব, সঙ্গে থাকো, খুব ভালো। যে কাজগুলো বললাম Good night. করবে, হ্যাঁ, যে কাজগুলো বললাম অন্যদের করতে সেগুলো তুমিও করবে। ঠিক আছে, গুড নাইট। ওকে। হ্যাঁ বর্ষা, বর্ষা, বর্ষা শুনতে পাচ্ছ? বর্ষা হ্যালো স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, বৈশাখী বলল বৈশাখী বলল কুকুর বিড়াল ও ছোট বাচ্চাদের খুব আগলায়। দলে দলে বলা বলি তারপর লিখে ফেলবে। তোমরা আনো অনেক নাক মানুষের চেনো, পশু পাখি মৌমাছিদের মতো পতঙ্গ এদের প্রাণী পরিবার চেনো। বিষয়ে নিজেরাই অনেক জানো। নিচে এসব নাম মানুষ প্রাণীদের পরিবার নিয়ে লেখো। অনেক তো নিচে সেই সব নাম মানুষ পাখি প্রাণীর পরিবারের নিয়ে লেখো। ঠিক আছে, এটা না, নিচে না, নাম বলতে এখানে যেমন প্রাণী ধরো না। বেড়াল, বেড়ালের পরিবার আছে, বেড়াল দেখবে বাচ্চাদেরকে মুখে নিয়ে অন্য বাড়ি চলে যায়। বেড়ালদের বাচ্চা দেখেছো? তাদের পরিবারের বিষয় দেখেছে। বিড়াল। বিড়াল, তাদের পরিবার বিষয়ে জানাও। হ্যালো বিড়াল, স্যার। বলো। হ্যালো স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি তো, বলো। কথাটা কেমন একটা করে হ্যাঁ স্যার, এবার ঠিক আছে একটু কথাটা। আচ্ছা, তুমি বেড়ালের পরিবার বিড়াল। দেখেছো? বিড়াল কুকুরদের থেকে বাচ্চাদের আটকায়। হুম হুম হুম, তারপরে? তারপরে তাদের পরিবার বিষয় কি বুঝেছো? তাদের পরিবারের বিষয়ে বুঝেছি। তা বাবা বেড়াল তাকে তারাও বাচ্চাদের আগলায়, হ্যাঁ, তারাও যত্ন বাচ্চাদের করে আগলায়। আগলায়, তারাও বাচ্চাদের যত্ন নেয়। তাদের আগলায়। তাদের পরিবারের বিষয়ে কি বুঝেছো? মা বেড়াল সবসময় খেয়াল রাখে। মা বেড়াল সবসময় খেয়াল রাখে। আগলায়। মা বিড়াল আগলায়। কুকুর হ্যাঁ, কুকুর কুকুর দেখে তো তাদের কুকুরের মা- বাচ্চাদের পাহারা দেয়, কুকুরের রাখতে বাচ্চাকে পারে। তো হাত দেওয়া যায় না, কুকুরের মা সবসময় বাচ্চাদের আগলায়, তারাও যত্ন নেয়। কুকুর বা মা কুকুর সব সময় বাচ্চাদের কাছে থাকে, তাই না? কি থাকে না? আজকে নেটওয়ার্কের খুব সমস্যা চলছে অবর্ণার মনে হচ্ছে। ঠিক আছে অবর্ণা, সঙ্গে থাকো, আজকে অনেক রাত হলো, পরের দিন আবার আমরা কন্টিনিউ করব। ঠিক আছে? শুনতে পাচ্ছ অবর্ণা? ঠিক আছে। হ্যাঁ শুভান্বিতা, 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 আজকে পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমাদের পরিবারের তালিকাটা বানাতে পারবে তো? পারবে না? পারবো স্যার। প্রথমে দাদু ঠাম্মার নাম লিখবে, তারপরে বাবা কাকু মাসি পিসি, এইভাবে যেমন করে দেখালাম ওরকম ভাবে ছকটা বানাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, পারবো বলতে। বলো। আমার দাদু ঠাম্মা দিদি দাদা বাবা মা পিসি হুম, পিসামশাই আর পিসে মশাইয়ের নাম বলো, কি নাম তোমার পিসে মশাইয়ের? সুশান্ত কোটাল। হ্যাঁ, এখানে সবার নাম লিখবে। হ্যাঁ, পিসি, পিসে মশাই, পিসির ছেলে, মাসির ছেলে, সবার তারা কোথায় থাকে এখানে লিখবে। হ্যাঁ, তাহলে কি হবে বলো তো, তাদের সঙ্গে তোমার যোগাযোগটা ভালো হয়ে যাবে। তুমি সবার নাম জেনে গেলে, তাহলে তাদের সঙ্গে তুমি কথা বলতে পারবে ভালো। আর এখানে আমরা দেখছি যে পশু পাখিদেরও পরিবার থাকে,
কুকুরের পরিবার থাকে, একটা ছেলে কুকুর একটা মেয়ে কুকুর থাকে। তাদের বাচ্চা হলে মা কুকুরটা সবসময় কুকুরের বাচ্চাদের যত্ন নেয়, দুধ খাওয়ায়, তাদের যত্ন নেয়, তাদেরকে সংরক্ষণ করে, তাদের গায়ে হাত দিলে সবকে ঘেউ ঘেউ করে। দেখেছো এরকম? নিরাপদ স্থানে সরিয়ে রাখে। হ্যাঁ, যখন দেখে যে এদের কোনো অসুবিধা হচ্ছে তখন নিরাপদ স্থানে হটিয়ে নিয়ে চলে যায়, ওদেরকে দূরে নিয়ে চলে যায়, যাতে কারো আগাল নাগালে না পড়ে। ঠিক আছে, আজকে আমরা তাহলে এতদূর অবধি দেখলাম। হ্যাঁ, পরের দিন আবার আমরা বেশি করে এগোবো। আজকে শেষ করছি। স্যার, একটু না, আর এগোবো না, আমরা এখান থেকে থাক, পরের দিন আমরা এগোবো। হ্যাঁ, কত তোমার বইয়ে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত হলো? কত? 100 কত? হ্যাঁ, কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত হলো তোমার বইয়ে বলো? দাঁড়ান। কত পেজ? বলতেছি।